কথায় অপমানে আমার সারা শরীর মৃদু কাঁপতে লাগলো। তাই রেগে বললাম, তাহলে আমার সাথে ঘোরার কোনো প্রয়োজন নেই। বলেই সেখান থেকে চলে আসতে নিলে উনি শক্ত করে হাত চেপে ধরে আমাকে আটকালেন। তারপর আশেপাশে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, পাবলিক প্লেসে তামাশা করবে না বলে দিলাম। আমি কিছু বললাম না, বলতে ইচ্ছেও হলো না। উনি আমার হাত ধরে মনোমুগ্ধকর একটা জায়গায় নিয়ে গিয়ে বসালেন। তারপর আমার হাত ধরে বললেন, আমি বেশি কথা বলা পছন্দ করি না, সেটা তুমি ভালো করেই জানো। আর এখন যা বলি তা তোমার জন্যই বলা হয়, তাই শুধু শুধু আমার কাছে এত আশা রাখিও না। রুদ্র কখনো পুরোপুরিভাবে বদলাতে পারবে না। রিকশাতে বসে তোমার হাত ধরবো, কোমর জড়িয়ে ধরবো, হাজারো গল্প করব, সেসব ভাবা তোমার বোকামি। আমি কোনো সিনেমার হিরো নয় নূর। আর না, এইগুলো আমাকে দিয়ে হবে। রিকশা আমার কাছে বিরক্তিকর লাগে, বুঝেছো? আর কখনো এমন আবদার করবে না। আর শোনো, এখানে ঘোরাঘুরির পর আমার গাড়ি আসবে। ওনার সব কথা শুনে আমি মুখ কালো করে ফেললাম। তবে এটা ভেবে মনে মনে খুশি হলাম উনি আমার মনের কথা বুঝেছেন। আমি ফুরফুরে চোখে ওনার দিকে তাকিয়ে বললাম, সব বাদ, তবে আপনি যে আমার মনের কথা বুঝেছেন সেটাই অনেক। তবে আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, এই যে আজকে আমার শখগুলো পূরণ করেননি, একদিন দেখবেন এই শখগুলো আপনার মনেও জাগবে। বলে দিচ্ছি, সেদিন কিন্তু আমি পূরণ করতে দিব না। বলেই ভেঙচি কাটলাম। আমার কথায় উনি উচ্চস্বরে হেসে উঠলেন, তবে কিছু বললেন না। আমরা বিকেল পর্যন্ত এখানে সেখানে ঘোরাঘুরি করেছি। সব সময়ের মতো আমিই বেশি বকবক করেছি আর উনি শুনেছেন। কিন্তু সন্ধ্যার দিকে উনি আমাকে কোথায় যেন নিয়ে যাবেন বলেছেন। ওনার গাড়ি এসে থামলো একটা ৬-৭ তলা বিল্ডিংয়ের সামনে। উনি গাড়ি থেকে নেমে আমার হাত ধরে সেই বিল্ডিংয়ের দিকে হাঁটতে লাগলেন। আমি বললাম, এখানে কে থাকে আর এখানে আনলেন কেন? ও আল্লাহ, এত দূর জার্নি করে আমি ক্লান্ত। আমার কথায় উনি হাসলেন। তারপর লিফটে ঢুকতে ঢুকতে বললেন, এই বিল্ডিংটা আমার বাবার বন্ধুর, তবে ৫ তলায় যে ডান পাশের ফ্ল্যাটটা আছে ওটা বাবা আমাকে গিফট করেছিলেন আমার ২৩তম জন্মদিনে। ওনার কথায় আমার চোখ বড় বড় হয়ে গেল। তাই অবাক হয়ে বললাম, আপনি এখানেই থাকতেন নাকি, তাও আবার একা? উনি আমার কথায় দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বললেন, কে বললো একা থাকতাম? আমার হাজারখানেক বউ ছিল, তাদের সাথেই থাকতাম। ওনার কথা শুনে রেগে ওনার দিকে তাকাতে উনি উচ্চস্বরে হেসে উঠলেন। তারপর লিফট থেকে বের হয়ে ফ্ল্যাটের কাছাকাছি যেতেই উনি দরজা খুলতে লাগলেন আর খুলতে খুলতে বললেন, আমি এখানে ছিলাম প্রায় ২ বছর। আমার শ্বশুরবাড়িতে তেমন একটা যাওয়া হতো না তখন, এখনও যেতাম না, কিন্তু তোমার কারণেই প্রতিদিন যাওয়া হয়। তারপর দরজা খুলতেই আমার ভিতরে প্রবেশ করলাম। উনি সারা ঘরের লাইট জ্বালিয়ে দিলেন আর বললেন, মিসেস নূর জামান সারপ্রাইজ। ওনার কথাই হেসে বললাম, সারপ্রাইজটা আমার দারুণ লেগেছে। তারপর ফ্ল্যাটটা আমি ভালোভাবে দেখতে লাগলাম। মোট 5টা রুম, একটা কিচেন রুম আর একটা ডাইনিং রুম, একটা রুমে তালা দেওয়া আর বাকি 2টা বেডরুম। উনি আমাকে বললেন, নূর ঘরটা কেমন? আমি মুচকি হেসে বললাম, অনেক অনেক সুন্দর, কিন্তু এই রুমে তালা দেওয়া কেন? উনি মুখটা গম্ভীর করে বললেন, সেটা তোমার না জানলেও চলবে। সেখানে আছে রুদ্রের সব কেসের ফাইল, ইউনিফর্ম আরও যাবতীয় জিনিস। সে নূরকে আনবে, তাই সব তার রুম থেকে বের করে নিয়ে ওই রুমে রেখে তালা দিয়ে রেখেছে। ওনার কথা শুনে হালকা অপমান বোধ করলাম, তাই রাগ নিয়ে বললাম, ভুল হয়েছে জানতে চেয়ে, আমি ক্লান্ত, বিশ্রাম নিব। উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, একটা মানুষের এত মুড সুইং হয় কিভাবে? এত সময় তো ঠিক ছিলে, কিছু যেন বলাই যায় না, অমনি মুখ ভার করে ফেলো। ওই রুমটা ইউজ করা যায় না, ধুলোবালি দিয়ে ভরপুর, তাই তালা দেওয়া। আমি মুখ কালো করে বললাম, আগে বলেননি কেন? শুধু শুধু অপমান করলেন। উনি আমার কথা শুনে নিচের কপালে চাপড় দিয়ে বললেন, এত অভিমানী কেন তুমি? তোমাকে নিয়ে হয়েছে আমার মহা জ্বালা। আমি কিছু না বলে চুপ করে রইলাম। আমরা বাইরে থেকে খেয়ে এসেছি, তাই উনি আর আমি ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। ক্লান্ত শরীর, তাই অল্প সময়ে আমরা ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল আমার কারোর ডাকা ডাকিতে। কেউ যেন মুখের সামনে এসে আদুরে গলায়, নূর উঠে যাও বলে বলে ডাকছে। আমি অলসতার জন্য চোখ খুলতে পারছিলাম না, তবে খুব কষ্টে চোখটা খুলে দেখলাম রুদ্র আর আমার একদম কাছাকাছি ভাবে ঝুঁকে আছেন।
তাই আমি ধড়পড় করে উঠে বসলাম আর আশপাশ তাকিয়ে মনে করার চেষ্টা করলাম কোথায় আছি সেটা। মনে পড়তেই ওনার দিকে তাকালাম। উনি মনে হয় মাত্র গোসল করে বের হয়েছেন, চুল ভেজা, শুভ্র চেহারা। উনি আমার তাকানো দেখে বললেন, রাত 8টা বাজে ম্যাডাম, আপনি এখনো ঘুমাচ্ছেন? যান ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার অর্ডার করছি। ওনার দিকে আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, আমারও প্রচুর গরম লাগছে, গোসল করা প্রয়োজন, কিন্তু এখানে তো আমার কোনো জামা কাপড় নেই। আমার কথা শুনে উনি হেসে বললেন, তোমার বরকে বোকা মনে হয় নাকি? ওই যে তোমার পাশে শপিং ব্যাগ রাখা আছে, সেখানে শাড়ি, ব্লাউজ ইত্যাদি সব রাখা আছে, যেটা ইচ্ছা পরে নাও। বলেই উনি রুম ত্যাগ করলেন। আমি খুশি মনে শপিং ব্যাগগুলো থেকে কাপড় বের করতেই চোখ আমার ছানা পড়া হয়ে গেল। দুটো শাড়ি, তাও এইগুলোকে শাড়ি বলা চলবে কিনা বুঝতেছি না, এত পাতলা, আর ব্লাউজগুলো হাত কাটা। মনে মনে বললাম, ছি, উনি ইচ্ছে করেই এমন শাড়ি এনেছেন যাতে আমাকে শায়েস্তা করতে পারেন। সব প্রতিশোধ নিচ্ছেন ওনাকে জ্বালানোর জন্য। এসব ভেবেই চোখ আমার ছলছল করে উঠল। রাগে দুঃখে সেখানে থাকা জানালা দিয়ে লাফ দিতে মন চাইল, কিন্তু মারা যাব, তাই দিই নাই। কিছুক্ষণ পর একটা আইডিয়া মাথায় আসতেই আমি ওনার আলমারি খুলে ওনার একটা টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আর মনে মনে বললাম, আমার সাথে পাঙ্গা নিতে এসেছেন মির্জা সাহেব। জ্ঞান হারানো মেয়ে হতে পারি, তবে বোকা না। গোসল শেষে আমার খিমা বোরখার নিচের পাটটা পরে আর ওনার টি শার্ট পরে বের হলাম চুল ছাড়তে ছাড়তে। উনি তখনও রুমে আসেননি। আমি ভালোভাবে নিজেকে গুছিয়ে রুম থেকে বের হতে দেখলাম উনি টিভি দেখছেন। আমি ওনার কাছে যেতেই উনি আমার দিকে তাকালেন, আমাকে স্ক্যান করে রাগী গলায় বললেন, এসব পরার মানে কি? শাড়িগুলো পরনি কেন? আমি ওনার পাশে বসতে বসতে বললাম, ওগুলো শাড়ি ছিল? আমার তো মনে হয়নি। ছি, এমন শাড়ি আপনি কিভাবে আনলেন? উনি রেগে আমার কাঁধ শক্ত করে চেপে ধরে বললেন, এক্ষুনি তুমি শাড়িগুলো পরে আসবে, যাও। আমি ওনার হাত দুটো কাঁধ থেকে সরিয়ে বললাম, বাজে কথা বলবেন না, সেসব শাড়ি জীবনেও আমি আপনার সামনে পরবো না। আপনি যে ছুকছুক টাইপের আগে জানতাম না। আমার কথা শুনে উনি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বললেন, আমাকে কি তোমার পরপুরুষ মনে হয়? আর একটাও আজাইরা কথা বলবে না। আর কি বললে? ছোক ছোক, তাই তো? বলেই আচমকা আমার ঠোঁট ওনার ঠোঁট দিয়ে চেপে ধরলেন। এমন হওয়াতে আমি শকড। যখন বুঝলাম কি হচ্ছে তখন আমি ওনার থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলাম, তবে ব্যর্থ হলাম। কিছুক্ষণ পর উনি নিজেই ছেড়ে দিলেন। উনি ছেড়ে দিতেই আমি ঠোঁটে হাত দিয়ে কেঁদে উঠলাম আর বলতে লাগলাম, আপনার মতো বাজে অসভ্য লুচু আর নেই। আমার কান্না আর কথা শুনে উনি হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খাচ্ছেন এক প্রকার। ন্যাকা রানী, পরে কান্না করিও, আগে খেয়ে নাও, তারপর দেখবা কি করি তোমার। খেয়ে দিয়ে ওনার রুমে আসতে উনি বললেন, শাড়ি পরে নাও, আর একটা সারপ্রাইজ আছে। আমি রেগে বললাম, আমার সারপ্রাইজ পাওয়ার কোনো আগ্রহ নেই, তাই আমি শাড়িগুলো পরছি না। উনি এবার চিল্লিয়ে উঠে বললেন, হয় তুমি শাড়ি নিজে পরবে, না হলে কিন্তু আমি পরিয়ে দিব, বলে দিলাম। ওনার ধমকে আমি চমকে উঠে খানিকটা পিছিয়ে গেলাম। এক প্রকার বাধ্য হয়ে শাড়িগুলো আমার পরতেই হলো। ছি মার্কার শাড়িগুলো পরলেও যেমন, না পরলেও তেমন। শাড়ি পরার পর ওয়াশরুম থেকে বের না হওয়ায় ওনার আর এক ধমক খেলাম। তারপর মাথা নিচু করে বের হলাম, তবে ওনার থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ালাম। লজ্জার কারণে ওনার দিকে তাকালাম না, তবে বুঝতে পারলাম উনি ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পর উনি আমার কাছে এসে কোমর জড়িয়ে ধরে ওনার সাথে মিশিয়ে বললেন, আমার দিকে তাকাও নূর। আমি তাকালাম না। তারপর আবার বললেন, তাকাতে বলেছি আমি। এবার আমি লজ্জা মাখা চোখে ওনার দিকে তাকাতেই থমকে গেলাম। ওনার চোখের দিকে বেশিক্ষণ তাকানোর সাহস পেলাম না, তাই দ্রুত চোখ ফেরালাম। উনি হঠাৎ আমাকে দুষ্টুমি গলায় বললেন, আজকে কিন্তু তোমার কোনো ছাড়াছাড়ি নেই। ওনার কথা শুনে লজ্জায় কুঁকড়ে গেলাম। আমার লজ্জা পাওয়া দেখে উনি শব্দ করে হেসে উঠে বললেন, ম্যাডাম, লজ্জা পাওয়ার অনেক সময় আছে, আগে আমার সাথে আসুন। বলেই আমাকে কোলে তুলে নিলেন। ওনার কাছে আমি ভূমিকম্পের ন্যায় মৃদু কেঁপে উঠলাম, তবে লজ্জায় ওনার দিকে আর তাকালাম না।
আমি সেই অবস্থায় ওনার বুকে মাথা রেখে ওনাকে গভীরভাবে অনুভব করতে লাগলাম। ওনাকে বলতে ইচ্ছে হলো, আমি আপনাকে ভীষণ ভালোবাসি মির্জা সাহেব, কিন্তু নিজের কথায় নিজেই চমকে উঠলাম। ভালোবাসি মানে? হ্যাঁ, ভালোবাসাই তো ওনার প্রতি আমার মনের যে গাঢ় অনুভূতি আছে তার নাম ভালোবাসা। ভেবেই মুচকি হেসে ওনাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। উনি ওনার আর একটা রুমের কাছাকাছি এসে আমাকে নামিয়ে দিয়ে আমার চোখ হাত দিয়ে পড়ল। চোখ বন্ধ করো, চিটিং করবা না। আমি মুচকি হেসে বললাম, ঠিক আছে। আমার চোখ থেকে উনি হাত সরাতেই আমি চোখ খুলে সামনে তাকালাম, আর তাকাতেই চমকে উঠলাম। ওনার সেই রুমটা উনি ছোট ছোট স্টার, চাঁদ, বেলুন দিয়ে সাজানো, আর বিছানায় ফুল দিয়ে লাভ আঁকা। আর সবচাইতে বেশি চমকে গেছি আমার শতখানেক ছবি দেখে, সব বিয়ের পরের ছবি। ছবিগুলোতে কখনো আমি রেগে নাক ফুলিয়ে আছি, কখনো বা কান্নারত অবস্থায় আছি, আর কখনো বা ওনার সাথে মিশে আছি। এগুলো উনি কখন ক্লিক করেছেন কে জানে। আমার ফুরফুরে চেহারা দেখে বললেন, মিসেস, আজকে আমাদের বিয়ের 2 মাস হয়ে গেছে, তাই এই ছোট উপহার তোমার জন্য। ওনার কথাই আমি মুচকি হাসলাম, তবে কিছু বললাম না। উনি পেছন থেকে আমার কোমর জড়িয়ে ধরে বললেন, কেমন লাগলো বললে না তো? ওনার এমন কাজে আমি কেঁপে উঠলাম, তবে বললাম, অনেক অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এমন উপহার দেওয়ার জন্য, আর রুমটাও অনেক সুন্দর করে সাজিয়েছেন। উনি আমাকে আরও গভীরভাবে ছুঁয়ে দিয়ে বললেন, ধন্যবাদ দিলে কিন্তু হবে না। ওনার কথার মানে বুঝতে পেরে রাগী চোখে ওনার দিকে তাকালাম। উনি আমার তাকানো দেখে হেসে উঠলেন, তারপর আমার দিকে এক হাত বাড়িয়ে বললেন, চলো ডান্স করি। ওনার কথাই আমার চোখ বড় বড় হয়ে গেল। তারপর অবাক হয়ে বললাম, আপনি ডান্সও করতে পারেন? উনি নিজেই আমার হাত ধরে ওনার কাছে নিয়ে গিয়ে বললেন, করলে দেখবে পারি কি না। বলেই একটা গান ছেড়ে দিলেন। গানের তালে তালে আমরা একে অপরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে ডান্স করছি, কিন্তু উনি হুট করে আমার ঠোঁট আঁকড়ে ধরলেন। ওনার ছোঁয়া গাঢ় থেকে গাঢ় হতেই আমার মাথায় এলো, এই ছোঁয়াগুলো ভালোবাসাবিহীন, আর এমন ছোঁয়া আমার প্রয়োজন নেই। তাই আমি ওনাকে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিলাম। এতে উনি খানিকটা পিছিয়ে গেলেন, আর আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন, নূর। আমি রেগে বললাম, কি নূর? হ্যাঁ, কি নূর? ভালোবাসেন আমায়? আপনার উত্তর অবশ্যই না। তারপর চিল্লিয়ে উঠে বললাম, তো তাহলে কাছে আসার মানে কি? আমি ওনার কাছে গিয়ে ওনার চোখের দিকে চোখ রেখে বললাম, মির্জা সাহেব, ভালোবাসাবিহীন ছোঁয়া আমি চাই না। যেদিন ভালোবাসবেন সেদিন না হয় ভালোবেসে নিজের করে নেবেন। এর আগে ভালোবাসাবিহীন আমাকে ছুতে আসলে আপনার পিস্তল দিয়ে আপনাকেই ঠুকে দিব। রাত তখন কয়টা বাজে জানা নেই। আমি আপাতত ওনার হাতে একটা শক্ত চর খেয়ে তবদা মেরে ফ্লোরে বসে বসে কান্না করছি। উনি আমাকে অনেক সময় ধমকালেও কখনো গায়ে হাত তোলেননি, কিন্তু আজ হুট করে এভাবে চর মারায় আমি তাজ্জব বনে গেলাম। তারপর এক প্রকার ফ্লোরে বসে কান্না করে দিলাম। উনি আমার পাশেই বসে নীরবতা পালন করছেন। নীরবতা ভেঙে উনি কঠোর কণ্ঠে বললেন, ধৈর্য নেই তোমার নূর? তুমি এত অধৈর্য কেন বলবে আমায়? একটু কি বুদ্ধিশুদ্ধি নেই তোমার? আমি যে এত তোমার কেয়ার করি, তোমার না বলা কথাগুলো বুঝে যাই, তোমাকে এত স্নেহ করি, এইগুলো কেন করি? শুধুমাত্র বউ হিসেবে? কিছুদিন যাবত যে আমি তোমার সাথে অন্যরকম বিহেভ করছি, তাতে কি তুমি বুঝতে পারছো না কিছু, নাকি বুঝেও না বোঝার ভান করছো? আমি এবার কান্না করতে করতে বললাম, কত রাতেও তো বললেন আপনি আমাকে ভালোবাসেন না। উনি এবার রেগে আমার মুখ চেপে ধরে বললেন, সে আমার মুখের কথা নিয়েই মরতই। বলেছিলাম তো, মুখে বললেই সব হয় নাকি? তোকে যে আমি ভালোবেসে ফেলেছি সেটা আমার মুখে বলা লাগবে কেন? তারপর আবার চিল্লিয়ে উঠে বললেন, বল কেন লাগবে? তুই বুঝে নিসনি কেন? বলেই আমার মুখ থেকে হাত সরিয়ে নিলেন। আমি এবার কান্না বন্ধ করে ওনার দিকে এক মনে তাকালাম, আর ভাবতে লাগলাম, উনি কি বললেন? আমাকে ভালোবাসেন? আমি ওনাকে কান্নারত গলায় বললাম, আপনি আমার সাথে মজা করছেন তাই না? আপনি যদি ভালোবাসেন তাহলে কাল অমন বলেছিলেন কেন? উনি আমার কথা শুনে রেগে ওনার চুল টেনে ধরে বললেন, আল্লাহ তোর মতো একটা গাধাকে কেন আমার কপালে রেখেছেন কে জানে। তারপর নিজেকে শান্ত করে বললেন, দেখো, কালকে চাইলেই আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে পারতাম, কিন্তু বলিনি, কারণ আমি তোমাকে সারপ্রাইজ করতে চেয়েছিলাম। তাই তো এত আয়োজন। তুমি কি ভেবেছো এমনি এমনি তোমাকে এখানে আনা?
না, একদমই না। আমি তোমাকে আমার মনের সব অনুভূতি বোঝানোর জন্যই এখানে এনেছি। এই যে অ্যাজ এ হাজব্যান্ড হিসেবে তোমাকে প্রপোজ করার জন্য এনেছিলাম, কিন্তু তুমি বলেই উনি থেমে আবার বললেন, বিয়ের পরপর তোমার সাথে থাকতে থাকতে আমি তোমার মায়ায় পড়ে গিয়েছিলাম। তোমার প্রতি আমি আকর্ষণ অনুভব করতাম। আমার বউ হিসেবে যেমন মেয়ে চেয়েছিলাম তার ঠিক উল্টো তুমি, কিন্তু তাও অন্যরকম অনুভূতি হতো তোমার প্রতি। তুমি বারবার আমার সামনে এলোমেলো অবস্থায় আসায় আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরেই তোমার মাঝে ডুব দিতাম। কিন্তু এমন না যে তোমাকে আমি অপছন্দ করতাম, বিয়ের আগেও কিন্তু আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু তোমার চঞ্চলতা দেখে আমি বিরক্ত হতাম। না হলে তুমি আমার জন্য পারফেক্ট ছিলে নূর। আমি প্রথমে তোমার প্রতি থাকা অনুভূতিগুলোকে পাত্তা দেইনি, কিন্তু ওই দিন মনে আছে বাসায় ছিলাম না, সেদিন তোমাকে আমি প্রচুর মিস করেছিলাম, যাকে বলে বাড়াবাড়ি মিস। আমি কোনোভাবেই নিজের কাজে মন দিতে পারছিলাম না, বারবার তোমার চেহারা আমার চোখের সামনে ভেসে উঠত। আস্তে আস্তে বুঝতে পারতাম আমি কাজ কাতরে থেকে নূর কাতরে হয়ে যাচ্ছি। তাই সেদিন তোমার কান্না দেখেও অমন বিহেভ করেছিলাম। তারপর আমার হাত দুটো ওনার হাতের মাঝে নিয়ে বললেন, নূর, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর ভালোবাসি, কিন্তু তুমি কি করলে বলে রেগে আমার হাত ছেড়ে দিলেন। আমি ওনার সব কথা শুনে কিছুক্ষণ থমকে বসে রইলাম। তারপর যখন বুঝতে পারলাম উনি শুধুই আমাকেই ভালোবাসেন, তখন আমি শব্দ করে কেঁদে উঠলাম। কাঁদতে কাঁদতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আমার কান্না দেখে উনি বসা থেকে উঠে দাঁড়ালেন। বুঝতে পারলাম উনি রুম ত্যাগ করতে যাচ্ছেন। তার আগেই আমি দৌড়ে উঠে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। উনি রেগে আমার অন্য পাশ দিয়ে চলে যেতে নিলেই আমি ওনার বুকে ঝাঁপিয়ে পড়ে ওনার গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললাম, মির্জা সাহেব, আমিও আপনাকে ভালোবাসি। উনি আমার হাত ছোটাতে চেষ্টা করলেন, কিন্তু আমি আরও শক্ত করে ওনাকে জড়িয়ে ধরে রইলাম। ওনার আর আমার মাঝে এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে গেল। যখন দেখলেন ওনার শক্তি দিয়েও আমাকে সরাতে পারছেন না ওনার বুক থেকে, তখন উনি শান্ত হয়ে গেলেন, তবে আমাকে জড়িয়ে ধরলেন না। আমি এবার কান্না বন্ধ করে বললাম, সরি, আমি কি জানতাম নাকি আপনি আমাকে ভালোবাসেন? মুখে বলতে হবে কেন? আমি এবার আদুরে গলায় বললাম, আমাকে 100 বার বলতে হবে, না হলে আমি বুঝবো না। উনি বিরক্ত নিয়ে বললেন, ন্যাকামো করো না আর ছাড়ো আমায়। তুমি এই রুমে থাকো, আমি ওই রুমে থাকবো। আমি বললাম, আপনি না বলেছেন আজকে কোনো ছাড়াছাড়ি নেই? উনি একটু অভিমানী গলায় বললাম, বলেছিলাম তো, কিন্তু বউ তো আমার উল্টো বলছিল। সে তো আর আমাকে তার কাছে চায় না। আমি লাজুক গলায় বললাম, কে বলেছে সে চায় না? উনি এবার হুট করে আমার কোমর জড়িয়ে ধরে বললেন, চাই না কি? আমি লাজুক হেসে বললাম, হুম। উনি আমাকে বললেন, এত যে মুখে মুখে তর্ক করছো, ভয় লাগে না? আমি বললাম, ভালোবাসি তো। উনি আমাকে সোজাভাবে দাঁড় করালেন। তারপর উনি হাঁটু কেড়ে বসে আমার 2 হাত ওনার হাতের মাঝে নিয়ে বললেন, মিসেস নূরজামান, আমি তোমাকে ভালোবাসি। কখনো আমার মনে আঘাত করো না, আর আমাকে ছেড়ে যাবে না। আমার বাকি জীবনটা নূরময় করে দিবে, প্রমিস করো। ওনার বাচ্চামো কথা শুনে হেসে ওনাকে সেভাবেই জড়িয়ে ধরে বললাম, আমিও আপনাকে ভালোবাসি মির্জা সাহেব। আমি সারা জীবন আপনার সাথেই কাটাতে চাই। মৃত্যু ছাড়া কখনো আপনাকে ছেড়ে যাব না, প্রমিস। সেই রাতটা আমাদের একান্ত ভালোবাসাময় ছিল, যেখানে শুধুমাত্র ভালোবাসা ছিল। দেখতে দেখতে কেটে গেছে আরও 1 মাস। এই 1 মাস ছিল আমার জীবনের সেরা মাস। ওনার আর আমার সম্পর্কটা অনেকটাই গাঢ় হয়েছে। কখনো বা ঝগড়া, কখনো বা মান অভিমান, কখনো আবার ভালোবেসে এক। আমার আর মারিয়ার 2য় বর্ষের টেস্ট এক্সামটা সবেমাত্র শেষ হলো। কিন্তু এই 1 মাসে আমি আর মারিয়া ছিলাম জেলখানার মতো, কারণ আমাদের সাথে থাকতো প্রায় আমান ভাইয়ার ঠিক করা বডিগার্ড। সোজা ভার্সিটি টু বাসা, আর আশপাশ দেখারও সুযোগ আমরা পাইনি। তবে ভালোই কাটছে দিন। এক্সাম শেষ হওয়ার অনেক দিন বন্ধ থাকবে ভার্সিটি, তাই রুদ্র ঠিক করেছেন যে কদিন ভার্সিটি বন্ধ থাকবে সে কদিন ওনার সেই ফ্ল্যাটেই থাকবো আমি। কারণ ওনার বাবার বাসা থেকে ওনার কাছে যেতে অনেক সমস্যা হয়। বাড়ির সবাই রাজি, তাই আমিও একবার বাধ্য হয়ে রাজি হয়ে গেলাম। তবে তার মধ্যে একটা গুড নিউজ হলো, মারিয়া প্রেগনেন্ট, যাতে করে বাসার সবাই খুশি। দাদি তো এক প্রকার লাফালাফি শুরু করে দিয়েছেন, কিন্তু যদি কেউ বেশি খুশি হয়ে থাকে সেটা হলো আমান ভাইয়া। ভাইয়া 2 মাস তো চেষ্টা করলাম তোমার কথা রুদ্রকে বলতে, তবে পারলাম কই। আমি অনেক চেষ্টা করেছি ওদের আলাদা করতে, কিন্তু এখন তারা বিয়েটাকে স্বাভাবিকভাবে নিয়েই সংসার করছেন। তাই আমি ভাই হিসেবে তোকে একটা কথাই বলবো,
মুভ অন কর, সব ভুলে যান। বলেই রিয়ান ফারিয়ার রুম ত্যাগ করলো। ফারিয়া কাঁদতে কাঁদতে নিচে বসে পড়লো আর মনে মনে বলল, ভাইয়া তুমি আমার জন্য অনেক করেছো, কিন্তু এবার আর না, যা করার আমিই করব। রুদ্র হলে আমার হবে, না হলে কারোরই হবে না। আমি ওই মেয়েটাকে দরকার পড়লে শেষ করে দেব। তা আমার রুদ্রকে চাই চাই। বলেই জোরে জোরে কাঁদতে লাগলো। ম্যাডাম, আমার মির্জা বহুত চালাক আছে। বেডা এখন তার বউরে বডিগার্ড দিয়ে বাঁচাইয়া রাখিতেছে। আমরা কোনোভাবেই তার বউলে তুলে আনতে পারতেছি না। শায়লা খাতুন রাসেলের দিকে রাগী চোখে তাকিয়ে বললেন, আমি কিচ্ছু শুনতে চাই না। যেভাবেই পারি সেইভাবেই মেয়েটাকে তুলে আনবে। একদিন না একদিন তার ভুল হবেই হবে। ম্যাডাম, আরেকটা খবর, আপনার মেয়ের লগে যার বিয়া হইছে তার খবর ভাল্লা কইরা যাই নাইছি। ওর কোনো খবর আমি এখন জানতে চাই না। আমার মেয়ে ভালো থাক, সেটাই আমি চাই। ওর পেছনে আর লোক লাগাবি না, ও ভালো থাকলেই হলো। রাসেল কিছু একটা বলতে চেয়ে আর বলল না, কিন্তু শায়লা খাতুন তাচ্ছিল্য হেসে বললেন, আহান চৌধুরী নাকি দেশে ফিরছেন। খেয়াল রাখবি আমার মেয়ের খোঁজ যেন সে না পায়। আপনি যা বলেন ম্যাডাম। শায়লা খাতুনের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আহা, পুরনো দিনগুলো কতই না সুন্দর ছিল ভেবেই দীর্ঘশ্বাস ফেললেন। রাত তখন 11টার কাছাকাছি। আমি আর উনি ওনার সেই ফ্ল্যাটেই আছি। খেয়ে দিয়ে অনেক আগেই ঘুমোতে এসেছি, কিন্তু আমি এই পাশ ওই পাশ করছি, তবে ঘুম আসছে না। আর উনি চোখে গ্লাস চশমা দিয়ে ফাইল দেখায় ব্যস্ত। আমাকে এমন করতে দেখে উনি আমার দিকে তাকিয়ে বললেন, কি সমস্যা, ঘুমাচ্ছ না কেন? আমি এবার শোয়া থেকে উঠে বসলাম আর বিরক্তি নিয়ে বললাম, আমার ঘুম আসছে না। উনি শান্ত গলায় বললেন, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো। আমি বললাম, আপনি সহ আসুন না। উনি এবার হালকা রাগ দেখিয়ে বললেন, নূর বাচ্চামো করবে না, দেখছো না আমি কাজ করছি, আর ঘুমাও। একদম বিরক্ত করবে না আমায়। ওনার কথায় আমার মন খারাপ হলো, তাই অভিমান করেই আবার শুয়ে পড়লাম। শুয়ে পড়তেই ওনার কথাগুলো মনে করে শব্দ ছাড়া কাঁদতে লাগলাম। তবে কিছুক্ষণ পর উনি আমাকে এক হাতে চড়িয়ে ধরে বললেন, কিছু বলা যাবে না, ঢং অমনি কান্না করে দিবে। বাচ্চা না তুমি, একদম প্যাচ প্যাচ করে কাঁদবা না। আমি ঝাড়া দিয়ে ওনার হাত সরিয়ে বললাম, একদম আমাকে ছুবেন না, আপনি আপনার কাজ করুন। উনি এবার আমাকে আষ্টে পৃষ্ঠে চড়িয়ে ধরে বললেন, আচ্ছা সরি বাবা, তুমি ঘুমাও, তারপর আমি কাজ করব। ওনার কথা শুনে আমি ওনার দিকে ফিরে ওনাকে জড়িয়ে ধরে বললাম, ভালোভাবে বললে তো আপনি কাছে আসবেন না। যেই না কান্না করলাম অমনি চলে আসলেন। বলেই খিলখিল করে হেসে উঠলাম। উনিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, তুমি না এখন কান্না করলে আবার এখন হাসছো, এক ন্যাকা বউ পেয়েছি আমি। বলেই উনিও হেসে উঠলেন। আমি হাসলাম, তবে কিছু বললাম না। রুদ্রকে জড়িয়ে ধরে একসময় নূর ঘুমিয়ে পড়ল। সেই ঘুমাতেই রুদ্র ওকে ভালোভাবে শুইয়ে দিয়ে আবার কাজে লেগে পড়ল। সে মনে মনে ঠিক করলো থানায় যাওয়ার সময় সে সিভিল ড্রেসে যাবে আর ইউনিফর্মটা প্যাকেট করে নিয়ে যাবে। সেখানে গিয়ে না হয় চেঞ্জ করে নিবে, এতে করে নূর কিছু বুঝতে পারবে না। মেয়েটা এমনিও আলা ভোলা বোকা ভেবেই মনে মনে হাসলো। দেখো ভালো হবে যদি তুমি রুদ্র জীবন থেকে চলে যাও। আর আমি রুদ্রকে ভালোবাসি, আর রুদ্র আমাকে ভালোবাসে। সামনে বসা অতি সুন্দরী রমণীটার কথা শুনে মৃদু হেসে বললাম, দুঃখিত আপু, আমি না রুদ্রের জীবন থেকে যাচ্ছি না। উনি আমাকে যেতে দিবেন না, তাই আমাকে অহেতুক কথা বলে কোনো লাভ আপনার হবে না। মেয়েটা আমার কথা শুনে রেগে বললেন, রুদ্র শুধু আমাকেই ভালোবাসে, ও তো তোমার মনের মানুষ, তাই তোমাকে ডিভোর্স দিয়ে তোমার জীবনটা নষ্ট করতে চাচ্ছে না। কিন্তু প্লিজ তুমি ওর জীবন থেকে সরে যাও আর আমাদের দুজনকে মুক্তি দাও। ওনার কথায় এবার রাগে সারা শরীর আমার রেডি করতে লাগলো। তাই এক প্রকার রেগেই বললাম, আপু আপনার মাথা ঠিক আছে? আপনি আমার হাজবেন্ডের নামে যা তা বলবেন আর আমি বিশ্বাস করে নিব? সরি আপু, অতটুকু বোকা আমি নই। আর শোনেন, আমরা একে অপরকে প্রচণ্ড ভালোবাসি, তাই আপনি আমাদের মাঝে না আসলে ভালো হবে। বলেই আমি ভার্সিটি থেকে বের হয়ে আসলাম। মারিয়া অসুস্থ, তাই সে আসতে পারেনি, আমি একাই এসেছি। নূর চলে যেতেই ফারিয়া সেদিকে রাগী চোখে তাকালো আর মনে মনে বলল, অনেক বড় ভুল করেছো মেয়ে। আমি তোমাকে শান্তভাবে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তুমি নিজের বিপদ নিজেই ডেকে আনলে।
কি সমস্যা, কথা বলছো না কেন? আর এইভাবে কান্না করার মানে কি বলবে? রুদ্রের কথা শুনে ওনার দিকে ছলো ছলো চোখে তাকালাম আর মুখ কালো করে বললাম, আপনার পিছনে যে এত আশিকা আছে আমার জানা ছিল না। উনি ভ্রু কুঁচকে বললেন, আশিকা মানে? আমি বিরক্ত নিয়ে বললাম, ছেলে মানে আশিক আর মেয়ে মানে আশিকা। আমার কথা শুনে উনি কয়েক সেকেন্ড আমার দিকে তাকালেন, তারপর হু হা করে হেসে উঠলেন আর বললেন, এসব অদ্ভুত কথা শুধু তুমিই বলতে পারো। বলেই হাসতে লাগলেন। ওনার হাসি দেখে বিরক্ত লাগলো। আমি মরি আমার চালাই আর উনি আছেন হাসির তালে। তাই এক প্রকার রেগেই বললাম, একদম হাসবেন না, আমার মোটেও ভালো লাগছে না আপনার হাসি। উনি আমার গাল টেনে দিয়ে বললেন, ভিতুরানির আজকে আবার কি হলো? আমি নাক ফুলিয়ে সকালের সব ঘটনা ওনাকে খুলে বললাম। আমার কথা শুনে ওনার চোয়াল শক্ত হয়ে এলো, তারপর রাগ নিয়ে বলল, মেয়েটার কথা আবার বিশ্বাস করে নিয়েছো নাকি? আমি বিরক্তি নিয়ে বললাম, দূর, বিশ্বাস করতে যাবো কেন? কিন্তু মেয়েটা আপনাকে মনে হয় আসলেই ভালোবাসে, তাই আমার খারাপ লাগছে। ইচ্ছে হচ্ছে মেয়েটার মাথা ফাটিয়ে দিতে, আর কাউকে পাইনি, একজন বিয়াত্তা বেটাকেই পেল বলেই মন খারাপ করলাম। আমার কথা শুনে উনি উচ্চস্বরে হেসে উঠলেন আর বললেন, ও আচ্ছা, মিসেসের তাহলে এই জন্যই রাগ হয়েছে? আরে বাবা, কাউকে ভালোবাসা তো পাপ না, সে ভালোবাসতেই পারে, তাতে সমস্যা কি? আমি শুধু তোমাকেই ভালোবাসি। ওনার কথা শুনেও আমি মুখ কালো করে বললাম, দাদি ঠিকই বলেছেন, সুন্দর জামাই পেলে কপাল ঝালাপালা হয়, তাই তাড়াতাড়ি বাচ্চা নিয়ে ফেলাই উত্তম। উনি আমার কথা শুনে আমার পাশে বসে আমার এক হাত ওনার হাতের মাঝে নিয়ে বললেন, আরে বোকা মেয়ে, দাদি তো এমনি মজা করে বলেছে কথাগুলো। আর শুনো বাচ্চা, আল্লাহ যখন দেন আমার তাতে কোনো সমস্যা নেই। তারপর আমার হাত ওনার বুকে রেখে বললেন, এই হৃদয়ে শুধু তোমার বসবাস নূর। আমি কিছু না বলে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে রইলাম। আচ্ছা, এত ভালোবাসা, এত সুখ আমার কপালে সইবে তো? রেয়ান চৌধুরী বসে বসে ল্যাপটপে কাজ করছে, কিন্তু তার মন শুধু নূরময়ীর মধ্যে, আর তার চোখের সামনে ভেসে উঠছে নূর আর রুদ্রের জড়িয়ে ধরে থাকার দৃশ্যটি। সেদিন সে কোনো কাজের জন্য গাড়ি নিয়ে বের হয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় রুদ্র আর নূরকে জড়িয়ে ধরে আনন্দ করতে দেখে তার মন একদম বিষিয়ে গিয়েছিল। মনে মনে সে রুদ্র হিংসা করতে লেগেছিল, কিন্তু পরে নিজেকে সামলে নিল। তারা হাজবেন্ড ওয়াইফ পবিত্র বন্ধনে আবদ্ধ আছে, তাই হয়তো একে অপরকে ভালোবেসে ফেলেছে। এসব স্বাভাবিক, কিন্তু তাও রিয়ানের মন বাঁধছে না। বারবার নূরময়ীকে নিজের করে রাখতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সেটা তার চরিত্রের সাথে যাবে না। এসব ভাবতেই রিয়ানের ফোন বেজে উঠল। রিয়ান তাকিয়ে দেখল তার বাবার সেই প্রিয় পুরনো বন্ধু আহান চৌধুরী। উনি সেই যে তার অসহায় অবস্থায় সাহায্য করেছিলেন, তাই তো এতগুলো বছর চলে যাওয়ার পরও রেয়ান ওনার খোঁজ খবর নেন। রেয়ান ফোন রিসিভ করে সালাম দিল, তারপর খোঁজ খবর নিতে লাগলো। ফোনের ওপাশে থাকা আহান চৌধুরী সালামের জবাব দিয়ে কিছুক্ষণ নর্মাল কথা বলে বললেন, মাই বাচ্চা, আমি দেশে ফিরছি কাল, তো আমাকে নিতে আসবে না? বাবাই, তুমি আসবে আর আমি নিতে যাব না, তা কি করে হয়? আমি 10টার মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে বাবাই। তারপর তারা কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। রেয়ান আজকে ভীষণ খুশি, তার বাবাই ফিরছে। ফারিয়া শুনলে একদম খুশিতে লাফালাফি শুরু করে দিবে ভেবেই মুচকি হাসলো। আপনাকে সারপ্রাইজ দিতে গিয়েছি, আমি নিচেই সারপ্রাইজ হয়ে যাব তা কখনো আমি ভাবিনি রুদ্র। কাঁপতে কাঁপতে কথাগুলো বললাম ওনাকে। উনি সোফায় বসে আমার দিকে এক মনে তাকিয়ে আছেন। আমি ভাঙা গলায় বললাম, আপনি এতগুলা দিন পরিবারের সবাইকে ঠকিয়েছেন, সাথে আমাকেও। আপনি কেন এমন করলেন বলতে পারেন? উনি এবার রেগে বসা থেকে উঠে আমার সামনাসামনি এসে বললেন, মুখ সামলে কথা বলো নূর, না বুঝে না জেনে আজেবাজে বকবে না। আমার প্রফেশনটা আমার ইচ্ছে হলে সবাইকে বলবো, ইচ্ছে না হলে বলবো না, সেটা একান্ত আমার ব্যাপার। কিছুক্ষণ আগে ওনার সাথে আমার 2 দিন ধরে দেখা না হওয়ায় ওনাকে প্রচুর মিস করছিলাম। উনি কাজের জন্য নাকি ওনার বাবার বাড়িতে যেতে পারেননি, তাই আমি ভাবলাম ওনাকে সারপ্রাইজ দিলে কেমন হয়। তাই ওনাদের গাড়ি নিয়ে সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম ওনার সেই ফ্ল্যাটের দিকে। ওই ফ্ল্যাটের একটা চাবি আমার কাছে উনি রেখেছেন, যাতে উনি না থাকায় আমার সেই ফ্ল্যাটে আসা যাওয়ায় সমস্যা যেন না হয়।
তাই, কিন্তু আমি খুশি মনে ফ্ল্যাটে ঢুকতেই থমকে গেলাম। উনি পুলিশের পোশাক পরা, আর ওনার সাথে আরও 4-5 জন পুলিশের পোশাক পরে সোফায় বসে ওনার সাথে কি যেন কেসের কথা বলছেন। আর সবচাইতে বড় কথা, সেখানে থাকা একটা ছেলে ওনাকে সম্বোধন করে বললেন, রুদ্র স্যার, এই রাসেলের কেসটা আপনি সমাধান করার চেষ্টা করেন, দেখবেন ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন, আর বেটাকে ধরতেও পারবেন। উনি ওই ছেলেটাকে কিছু বলতে যাবেন তার আগেই হুট করে ওনার দৃষ্টি আমার দিকে পড়ল, আর সাথে সাথেই উনি চমকে উঠলেন। আর ওনার চমকানো দেখে সবাই আমার দিকে তাকালো, আর তাকাতেই ভ্রু কুঁচকে ফেললেন। রুদ্র বসা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, তোমাদের সাথে থানায় গিয়ে এই নিয়ে আলোচনা হবে, এখন আসতে পারো। ওনার কথাই সবাই বের হয়ে গেলেন। বর্তমান আমি সোফায় বসে বসে কান্না করছি, আর সব হিসাব মেলানোর চেষ্টা করছি। উনি পুলিশ হিসেবেই হয়তো ওনার কাছে পিস্তলটা ছিল। উনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, আর রাগী চোখে তাকিয়ে পড়লেন, নূর, কান্না বন্ধ করো। বিশ্বাস করো, আমার এসব একদম ভালো লাগছে না। তোমাকে এখানে কে আসতে বলেছে? আর এসেছো আমাকে বলে আসবে না? আমি কিছু না বলে নিজের ভয় কাটানোর চেষ্টা করলাম। মনে মনে নিজেকে শাসিয়ে বললাম, নূর, তুই কি ন্যাকামো শুরু করেছিস? বাচ্চা, তুই এত কেন ভয় পাস? সে পুলিশ হলেও তোর হাজবেন্ড। নিজেকে নিচে আরও কিছুক্ষণ বকে শান্ত হলাম। তারপর ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি বললেন না কেন আপনি পুলিশ? উনি রেগে বললেন, নূর, সেটা বলতেও আমি ইচ্ছুক নই। শুধু এতটুকু জেনে রাখো, আমি চাই না আমার কারণে পরিবারের কেউ সমস্যার মধ্যে দিয়ে যাক। আমি কিছু না বলে উঠে দাঁড়ালাম। এক প্রকার অভিমান নিয়ে বললাম, আমি ওই বাড়ি ফিরে যাচ্ছি, আপনি এখানেই থাকবেন। খবরদার আমার শ্বশুর বাবার বাড়িতে একদম যাবেন না। আপনি মিথ্যা বলে এসেছেন এতদিন ধরে, সেখানে যাওয়ার আপনার কোনো অধিকার নেই। আমি বাড়িতে গিয়ে সবাইকে আপনার সত্যটা বলে দিব। আমার কথায় উনি মৃদু হাসলেন, তারপর বললেন, ঠিক আছে, যাও, সমস্যা নেই। যদি আমি ওই বাসায় একেবারে জন্য না ফিরি, তখন আবার কেঁদে কেটে জ্ঞান হারিও না। আরে যাও যাও, বলে দিও সবাইকে, আমার জন্য আরও ভালো হবে। যে কথাটা আমি বলতে চেয়েও পারিনি, সেটা তুমি বলে দিয়ে আমার উপকার করে দাও। ওনার কথা শুনে রেগে আমি আবার সোফায় বসে পড়লাম। উনি হেসে আমার পাশে বসে আমার কাঁধে মাথা এলিয়ে দিয়ে বললেন, নূর, কিছু কিছু কথা আমি একান্ত রাখতে পছন্দ করি। আশা করি এতে তোমার কোনো সমস্যা হবে না। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। উনি দুষ্টুমি হেসে বললেন, বসে আছো কেন? তুমি না চলে যাবে বলেছিলে? আমি রেগে বললাম, যাব না আমি। উনি এবার হেসে বললেন, তাহলে থাকো, সমস্যা কি? আমার এখন উঠতে হবে, থানায় যেতে হবে। তুমি রাতে ডিনার রেডি করে রাখিও, যদি না পারো খাবার অর্ডার করে নিব, সমস্যা নাই। আমি বললাম, খাবার অর্ডার করতে হবে না, আমি রান্না করতে পারবো। আর কখন ফিরবেন? উনি উঠে দাঁড়িয়ে আমার ঠোঁটে নিচে ঠোঁট ছুঁয়ে দিয়ে বললেন, রাত হবে একটু, তবে আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। আচমকা ওনার এমন কাজে অবাক হলেও মুচকি হেসে বললাম, আমি অপেক্ষায় থাকব। রাত তখন 11টার কাছাকাছি। উনি মাত্রই থানা থেকে ফিরলেন। উনি ফ্রেশ হতে গেলে আমি টেবিলে রাতের খাবার পরিবেশন করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই উনি এসে চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে হেসে বললেন, একা একা ভয় লাগেনি তো? আমি ঠোঁট ফুলিয়ে বললাম, পুলিশের বউদের ভয় থাকতে নেই। আমার কথাই উনি শব্দ করে হেসে উঠলেন আর বললেন, হ্যাঁ, তা তুমি ঠিক বলেছ। রুদ্র মির্জার বউ হয়ে ভয় পাবা, তা কি করে হয়? তারপর ওনার প্লেটে খাবার দিতে দিতে বললাম, ফ্রিজে মাছ ছিল, ওগুলো অনেক কষ্টে রান্না করেছি। আর ডিম আর ডাল, ব্যাস, আর কিচ্ছু রান্না করতে পারিনি। খাবার ভালো না হলে কিন্তু একদম বলবেন না, দরকার হলে পানি দিয়ে খাবেন। আমার কথাই উনি পানি খেতে খেতে বললেন, শিখে নিতে বলেছিলাম সব। আমার এসব হেলাফেলা একদম ভালো লাগে না। আর এখন তো এই বাড়িতে আছো, তাই না করলেও চলছে তোমার। কিন্তু তোমার ফাইনাল এক্সাম শেষ হলে এখানেই থাকতে হবে, তাই ভালোভাবে সব শিখে নিবা। আমি মুখ কালো করে বললাম, আমার কাজ করতে ভাল লাগে না। উনি আমার দিকে ভ্রু কুঁচকে বললেন, খেতে তো নিশ্চয়ই ভালো লাগে, ঠিক সেভাবেই কাজকে ভালো লাগাবে। আমি এসব বাচ্চামো কথা একদম পাত্তা দিব না, সব শিখে নিবে। বলেই খেতে লাগলেন। খেতে খেতে বললেন, ততটুকু খারাপ হয়নি, ভালোই হয়েছে, তুমিও খেয়ে নাও। তারপর আর কোনো কথা না বলে আমরা খাওয়ার পর্ব শেষ করলাম। সব গুছিয়ে রুমে আস্তে আস্তে ওনাকে বললাম, আপনার সত্যটা বাসায় বলবেন না? উনি বিছানায় শুতে শুতে বললেন, আপাতত বলার মুড নেই। আমি বললাম, বলে দিলে কি হয়? ওনারা জানলে প্রথমে অভিমান করবেন, পরে সবাই কত খুশি হবেন। শ্বশুর বাবা সব থেকে বেশি খুশি হবেন, দেখে নিয়েন।
উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে হালকা চিল দিয়ে বললেন, এই জন্যই তোমরা মেয়েদের কিছু বলতে নেই। তোমাকে আমি জীবনের সত্যটা বলতাম না, তুমি কেমন জানা আছে আমার। আর তুমি ভাগ্যক্রমে সত্যটা জেনে ফেলছো যে, না হলে তোমার মতো স্টুপিডকে আমি জীবনও বলতাম না। আর হ্যাঁ, এখন আবার ন্যাকা কান্না শুরু করে দিও না। বলে রাগ নিয়ে অন্য পাশে শুয়ে পড়লেন। ওনার কথাই আমি সত্যি সত্যি কষ্ট পেলাম, আর চোখে পানিও চলে আসলো। উনি মাঝে মাঝে এমনভাবে কথা বলেন যে আমার হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যায়। আমি নিজেকে শক্ত করে ওনার অন্য পাশ ফিরে শুয়ে পড়লাম, আর মনে মনে ঠিক করলাম কালকেই আমি ফিরে যাব ওই বাসায়। এখানে ওনার অপমানজনক কথা শোনার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। সে রাতে আর আমাদের কথা হলো না। সেভাবেই রাতটা পার হয়ে গেল। আমি অভিমান নিয়ে ঘুমালাম, আর উনি রাগ নিয়ে। সকালে ঘুম থেকে উঠে আর ওনার দেখা পেলাম না। বুঝে গেলাম উনি থানায় চলে গেছেন। প্রথমে একটু খারাপ লাগলেও রাতের কথা মনে পড়তেই আমি ফ্রেশ হয়ে বোরখা পরে নিলাম। তারপর দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়লাম বাহিরে। এখন অনেকটা চেনা জায়গাটা। আমার কাছে যথেষ্ট টাকা ছিল, তাই আমি একটা অটোতে উঠে পড়লাম। উদ্দেশ্য আমার নিচের বাড়ি। আব্বুর কথা ভীষণ মনে পড়ছে। মনে মনে ভাবলাম, আচ্ছা আব্বুর কি আমার কথা মনে পড়ে না? সেদিন তো আমার কোনো দোষ ছিল না, সেটা কি আব্বু বুঝতে পারেননি? অনেকক্ষণ জার্নি করার পর নিজ বাসায় এসে মন আমার একদম ফুরফুরে হয়ে গেল। আজকে হয়তো আগের মতো আম্মুর হাতে চড় খাবো। কেন আসলাম এই বাড়িতে তাই। তবে আমি নিজেকে আগে ভাগে রেডি করে রাখলাম প্রচুর বকা আর চড় খাওয়ার জন্য। কলিং বেল দেওয়ার কিছুক্ষণ পর আমার ছোট ভাই লিওন দরজা খুলে দিল। সে আমাকে দেখে হতবাক, চমকানো দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠে বললাম, ভাই আমার, আমি না থাকাই তো বহুত ঘরে রাজত্ব করেছিস, কিন্তু এখন আমি চলে এসেছি। লিওন আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে বলল, দেখবে আম্মু তোকে ঝাড়ু দিয়ে মেরে বের করে দিবে। আমাদের কথার মাঝে আম্মু আঁচলে হাত মুছতে মুছতে বললেন, লিউ বাবা, কে এসেছে? বলতে বলতেই দরজার কাছে আমাকে দেখে থমকে গেলেন। আম্মুকে দেখে ভয়ে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আম্মু হঠাৎ গম্ভীর গলায় বললেন, ভেতরে এসো। আম্মুর কথা শুনে খুশি হয়ে ওনাকে জড়িয়ে ধরলাম, তবে উনি ধরলেন না। আম্মু আমাকে ছাড়িয়ে বললেন, হঠাৎ এখানে আসা? বের করে দিয়েছে নাকি তারা? আম্মুর কথায় আহত দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললাম, আম্মু আমার, তোমাদের কথা ভীষণ মনে পড়ছিল। আজ কোনোভাবেই নিজের আবেগকে কন্ট্রোল করতে পারিনি। বের করে দিবে কেন? আমি সেখানে অনেক অনেক ভালো আছি আম্মু। ওনারা আমাকে ভীষণ ভালোবাসেন। আর আম্মু জানো, আমি না সব কাজ মোটামুটি শিখে নিয়েছি। বলেই কেঁদে ফেললাম। আম্মু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বললেন, আজ এসেছো এসেছো, আর কখনো আসবে না। ভালো আছো সেটাই অনেক, আর সেখানেই থাকবে। আর হ্যাঁ, লিওনের আব্বু আসার পর ওনার সাথে দেখা করে চলে যাবা। আমি মুখ কালো করে বললাম, আমি এখানে থাকবো, এটা আমারও ঘর। আম্মু রেগে বললেন, ওটা তোমার ঘর না, তোমার স্বামীর ঘর হলো এখন তোমার আসল ঘর। তাই এখানে থাকার কোনো প্রয়োজন নেই তোমার। আমি ধরা গলায় বললাম, আজকের রাতটুকু কি এখানে থাকতে পারি? শুধু আজকের রাত, কালকেই আমি ফিরে যাব। আম্মু কিছু একটা ভেবে বললেন, ঠিক আছে, তবে সকালে সূর্য ওঠার সাথে সাথেই বিদায় হবে। আমি কান্নার মাঝে মুচকি হেসে বললাম, ঠিক আছে। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে মাত্র। আমি আমার রুমে শুয়ে শুয়ে ফ্যানের দিকে এক মনে তাকিয়ে আছি, আর ভাবছি যা শুনলাম তা কি সত্য? নিজেকে হুট করে মৃত মৃত মনে হচ্ছে। তখনই দরজার বাহিরে আব্বুর গলা শুনতে পেলাম। উনি বলছেন, মা, আমার এসব কথা ভেবে তুমি কষ্ট পেও না, প্লিজ মাই প্রিন্সেস, দরজা খোলো। আমি রোবটের মতো দরজাটা খুলে দিলাম। তখন আব্বু আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, তুমি আমারই মেয়ে নূর, তোমাকে আমাদের শেখায় বড় করেছি। তুমি আমার আম্মুর কথায় কষ্ট পেও না, উনি এমনি সব কথা বলছেন। আমি রোবটের মতো দাঁড়িয়ে রইলাম, তবে কিছু বললাম না। অতীত। আমি আব্বুর বাসায় আসার কয়েক ঘন্টা পর আব্বু বাসায় আসলেন। আমরা বাবা মেয়ে অনেক দিন পর একে অপরকে দেখায় অনেক ইমোশনাল হয়ে পড়েছিলাম। তারপর আমরা অনেকক্ষণ কথা বলার পর লাঞ্চ করে নিলাম সবাই মিলে। কিন্তু দুপুরে খেয়ে দিয়ে ঘুমোতে এসেছিলাম,
কিন্তু আব্বুকে মারিয়া প্রেগনেন্ট সেটা বলতে যেতেই দরজার সামনে গিয়ে কিছু কথা শুনে আমি থেমে গেলাম। দরজাটা লাগানো ছিল, তবে লক করা না, তাই সব কথা স্পষ্ট করে শোনা যাচ্ছে। মনে হচ্ছিল ওনারা আমাকে নিয়েই ঝগড়া করছেন। তবে আম্মু রেগে আব্বুকে বললেন, পরের মেয়ের জন্য তোমার এত দরদ? কই, আমার ছেলের জন্য তো এত দরদ নেই। নাকি পুরনো প্রেমিকার মেয়ে বলে এত দরদ? মেয়েটাকে কালকেই বিদায় করবে, না হলে এই ঘর ছেড়ে আমি বের হয়ে যাব। রেহু, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। শায়লা কখনো আমার প্রেমিকা ছিল না, সে শুধুমাত্র আমার আপা ছিল। ভুলে যাবে না আমি তোমাকে ভালোবাসতাম আর বাসি। তুমি এমন ভান করছো যেন তুমি নূরকে ভালোবাসো না। রেহেনা খান রেগে বললেন, একটা চরিত্রহীন মা আর বাবার মেয়েকে ভালোবেসে আমি কি করব? এই মেয়েকে কালকেই বিদায় করবে। অনেক তো লালন পালন করলাম এই পাপীদের সন্তানকে, আর কত? আর যে পারি না, ওকে দেখলেই আমার অতীতের সব কথা মনে পড়ে যায়। লেয়ান জামান রেগে ওনার ওয়াইফের গালে চড় লাগালেন আর বললেন, তুমি আর মানুষ নেই রেহালা খান। ভেবেছিলাম তুমি মেয়েটাকে ভালোবাসো, কিন্তু না, আমি বলছিলাম। হ্যাঁ, সে আমাদের মেয়ে না, শায়লা আপা আর রহমান চৌধুরীর মেয়ে। তো তাতে কি? আমরা ওকে বড় করেছি আমাদের শিক্ষায়, তাই ও আমাদেরই মেয়ে। ওনাদের সব কথা শুনে আমার দুনিয়া থমকে গেল, আর আমি সেসব কথা নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার জ্ঞান ফিরে তখন আমি আব্বুর রুমে নিজেকে পাই। উনি কান্না করছেন আর আম্মু দরজার কাছে দাঁড়িয়ে কান্না করছেন। আমার তখনের সব কথা মনে পড়তেই মন আমার বিষে গেল। কি বলবো, কি করব বুঝতে পারছিলাম না। মানসিকভাবে একেবারে ভেঙে পড়লাম। কান্না করতে ইচ্ছে হলো, তবে কাঁদতে পারছি না। আহা, কাঁদতে চাইলে যে কাঁদতে না পারার কষ্টটা আমি সেদিন বুঝেছিলাম। নিজেকে সেদিন আমার পাথর মনে হয়েছিল। আমি আব্বুর দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বললাম, আমার আসল বাবা মা কারা আব্বু? আমার কথায় আব্বু শব্দ করে কেঁদে উঠলেন আর বললেন, প্লিজ মাই প্রিন্সেস, এসব বিশ্বাস করিও না, তুমি আমাদেরই মেয়ে। আমি আবারও স্বাভাবিক গলায় বললাম, আব্বু শাক দিয়ে আর মাছ ঢেকেছে লাভ নেই, আমি সব শুনেছি আর আমি সত্যটা জানতে চাই। আমাদের কথার মাঝে আম্মু বলে উঠলেন, তুই একজন মেয়ে ব্যবসাকারিনী মা আর আর একজন দুশ্চরিত্র বাবার সন্তান। বলেই উনি আমার সব কালো অতীত বলতে লাগলেন। আমি নিজের কালো অতীত জেনে বিস্মিত হলাম। ঘৃণায়, রাগে, দুঃখে আমি কেঁপে কেঁপে উঠছি। মনে হচ্ছে হয়তো এক্ষুনি আমার শ্বাস বন্ধ হয়ে যাবে। এসব মিথ্যে হয়ে যাক, সেটাই তখন মনে মনে ভাবছিলাম। আমি আর কথাগুলো শুনতে পারছিলাম না, তাই ওনাদের দিকে আর না তাকিয়ে নিচের রুমে চলে আসলাম। এখন আমার কি করা উচিত বুঝতেছিলাম না, কিন্তু ভীষণভাবে ইচ্ছে হচ্ছিল মরে যেতে। এসব আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। সেসব কথা মনে পড়তেই আমি মানসিকভাবে ভেঙে পড়ছিলাম বারবার। বর্তমান আপু আমাকে জড়িয়ে ধরে অনেক সান্ত্বনা দিলেন, তবে আমি শুধু বললাম আমার একটু একা থাকা প্রয়োজন। আপু আমার কথা শুনে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রুম ত্যাগ করলেন, আর আমি আবারও বিছানায় লাশের মতো শুয়ে থাকলাম। মিস্টার এসএবি রুদ্র মির্জা, ভালো আছো তো? রুদ্র চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে সামনে চেয়ারে বসা রেয়ান চৌধুরীর দিকে। আমি জানতাম না এই এলাকায় এসে এত বড় একটা সারপ্রাইজ পাবো। তবে ব্যাপারটা ভালোই হলো। চেয়ারম্যানের ছেলে পুলিশ, বাবা, ব্যাপারটা ভাবতেই কেমন জানি একটা লাগছে। বলেই ঠোঁট চেপে হাসল। রুদ্র তার কথাই পাত্তা না দিয়ে বলল, আরে বেয়ান চৌধুরী যে, তো থানায় কি জন্য এসেছেন? রেয়ান এক ভ্রু উঁচু করে বলল, আমার বাবাই, ও সরি, মানে আমার বাবার এক বন্ধু আহান চৌধুরী, ওনার ওয়াইফ আর ওনার মেয়েকে খুঁজে পাচ্ছেন না। ওনারা আগে এই এলাকাতেই থাকতেন, তবে ঠিক কোথায় সেটা বাবাই জানেন না। সেটার জন্যই এই থানায় আসা। বলে সামনে টেবিলে একটা মেয়ের ছবি রাখলেন। দেখতে অনেকটা সুন্দর আর ইয়াং। রুদ্র ছবিটা ভালোভাবে দেখে বলল, কত বছর আগে ওনারা মিসিং হয়েছেন? রেয়ান কিছুক্ষণ ভেবে বলল, প্রায় 22-23 বছর তো হবেই। এতগুলা বছর পর ওনাদের খোঁজ করছেন কেন? আর ছবিটাও পুরনো মনে হচ্ছে, এভাবে কিভাবে খুঁজব? তবে
ভালোভাবে নাম ঠিকানা বলে যান, আমরা খোঁজার চেষ্টা করব। রেয়ান হেসে সব তথ্য দিল আর বলল, বাবা এর কোনো কারণবশত দেশের বাইরে যেতে হয়েছিল। এই নিয়ে ওনারা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রাগারাগি হয়। তারপর থেকে ওনার ওয়াইফ ওনার মেয়ে নিয়ে মিসিং। বাবাই অনেক খুঁজেছিলেন, তবে পাননি। কিন্তু কারোর থেকে জানতে পেরেছিলেন এই এলাকাতেই নাকি ছিলেন ওনার ওয়াইফ। কিন্তু ওনার সেদিন দেশের বাইরে যাওয়ার কথা ছিল, তাই আর খুঁজতে পারেননি। আর এতগুলা বছরের মধ্যে উনি অনেক নাকি খুঁজেছেন, তবে তাদের দেখা পায়নি। তাই এখন থানায় আসলাম। বাবাই একটু অসুস্থ, তাই আমিই এলাম। রুদ্র মন দিয়ে কথাগুলো শুনল, তবে কথাগুলো তার ঠিক বিশ্বাস হলো না। এর মধ্যে কোনো রহস্যের গন্ধ পাচ্ছে সে, তবে মুখে কিছু বলল না, ছাড়া। তারপর রিয়ান চলে যেতে নিলে কাট কাট গলায় রুদ্র বলল, মিস্টার রেয়ান চৌধুরী, আমার ওয়াইফের দিকে নজর না দিয়ে ভালো দেখে একটা মেয়ে বিয়ে করে নেবেন। রেয়ান চমকে তাকালো রুদ্রের দিকে। রুদ্র তার তাকানো দেখে তার মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমার ওয়াইফের পিছনে পড়ে থাকবেন আর আমি জানবো না, তা কি করে হয় বলেন? আমার ওয়াইফের সব খবর আমার থাকে। রেয়ান চোখ মুখ শক্ত করে বললেন। আমি নুরময়ীকে ভালোবাসি। রুদ্র চিল্লিয়ে রেগে বলল, চুপ, একদম চুপ। কিসের নূরময়ী? ও শুধুমাত্র আমার নূর। আর ভালোবাসি মানে? আর একবার যদি আপনি আমার সামনে ওকে ওই নামে সম্বোধন করেন, সেদিন আপনার শেষ দিন হবে। সে যদি আমাকে ভালোবাসতো তাহলে অনেক আগেই ওকে আমার করে নিতাম, মিস্টার রুদ্র মির্জা। রুদ্র বাঁকা হেসে বলল, সেটা এই জীবনে কখনো হবে না। ও শুধু আমার আর আমারই থাকবে, মিস্টার রেয়ান চৌধুরী। রেয়ান রাগে কাঁপছে, তবে কিছু না বলেই রুদ্রের কেবিন থেকে বের হয়ে গেল। রেয়ান যেতেই রাগে রুদ্রের মাথা ফেটে যাচ্ছে। সে কখনোই নূরের প্রতি অন্য কারোর ভালোবাসা মেনে নিবে না, না সহ্য করতে পারবে। তার সব রাগ যেন নূরের ওপর গিয়ে পড়ল। তাকে যদি সে এখন সামনে পেত, একদম ঠুকে দিত। এসব ভাবতে ভাবতেই তার ফোনে কল আসলো। ফোন হাতে নিতেই দেখলো কলটা নূর করেছে। সেটা দেখে তার আরও রাগ হলো, তাই রাগ নিয়েই কয়েকবার রিং হতেই সে রিসিভ করলো। নূর চঞ্চল গলায় বলল, রুদ্র, আপনার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, আর এখন আমি আমার আব্বুর বাসায়। আপনি কি আমার সাথে এই মুহূর্তে দেখা করতে পারবেন? নূরের কথা শুনে রুদ্র রেগে চিল্লিয়ে বলল, তুমি ওখানে গিয়েছো কেন? তোমাকে না তারা যেতে মানা করেছিল? আর কি কথা ফোনে বলো। আমি অত দূর এখন যেতে পারবো না। আমি এখানে আড্ডা দিচ্ছি না নিশ্চয়ই। প্লিজ আজকেই, আমি আর কখনো দরকার হলেও বলবো না দেখা করতে। আপনি একটু আমার সাথে দেখা করুন, আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলার আছে। প্লিজ প্লিজ, এসব আপনাকে বলতেই হবে রুদ্র। রুদ্র এবার দ্বিগুণ রাগ নিয়ে আর চিল্লিয়ে বলল, তুই যদি আমার সামনে থাকতি না, একদম চড়িয়ে তোর গাল আমি লাল করে ফেলতাম। বললাম না বিজি আছি। তোর আজাইরা কথা শোনার মোটেও ইচ্ছা নাই আমার। আর যা বলার ফোনে বল, না হলে বলা লাগবে না, আমি ব্যস্ত। এবার নূর রেগে বলল, আপনি যদি আজকে আমার সাথে দেখা না করেন, সত্যি বলছি আপনি আর আমাকে পাবেন না বলে দিলাম। রুদ্র এবার বিচ্ছিরি একটা গালি দিয়ে বলল, তোর মতো মেয়ে আমার চাইও না, তাই অহেতু কেমন আজাইরা কথা আমাকে শোনাতে আসবি না। বলেই রেগে ফোন রেখে দিল। রুদ্র সেদিন বেলুন নিয়ে করা নূরের কাজের জন্যই আজকে সেসব রাগ নূরের উপর ছেড়েছে। সে নূরকে বারবার বলেছিল ভার্সিটি গিয়ে দুষ্টুমি না করার জন্য, কিন্তু সে দুষ্টুমিও করছে, সাথে রিয়ানকেও নিজের প্রতি আকৃষ্ট করেছে। তার জন্যেই নূরের প্রতি তার এত রাগ। সে ব্যাপারটা জানতে পেরেছে কাকতালীয়ভাবে। নূরদের ভার্সিটির সামনে একটা মৃত মেয়ের লাশ পায় আমানরা। তো সে রাসেলের কেসে পিছিয়ে থাকায় ভীষণ কৌশলে কেসটা সে রুদ্রকে সমাধান করতে দেয়। আর সাথে ভার্সিটির সামনে থাকা সিসিটিভি ফুটেজও দেয় গত 3 মাসের। সেটা দেখতে গিয়েই সেদিনের সব বেলুন নিয়ে করা নূরের দুষ্টুমিগুলো দেখতে পায়। সাথে মেয়েটার খুনিকেও দেখতে পায়, প্লাস ধরে ফেলে। নূর ফোন হাতে নিয়ে বসে আছে। সে আজকে দ্বিতীয়বারের মতো আহত হলো, কিন্তু কেন জানি সে কান্না করতে পারছে না, যেন চোখের পানি পুকুরের মতো শুকিয়ে গেছে। তার মতো ইমোশনাল মেয়ের তো এখন কেঁদে কেটে দুনিয়া এক করে ফেলার কথা, কিন্তু আজ কান্না আসছে না। পরিস্থিতি তাকে আজ কঠোর অনুভূতি শূন্য করে দিয়েছে।
আহা, পরিস্থিতি মানুষকে কতটাই না বদলে দেয়। তার এই দুনিয়ায় আপন বলতে আর কেউ নেই। রুদ্রও তাকে আজ ভীষণভাবে হার্ট করেছে। তাই সে মনে মনে ভাবল, মিস্টার রুদ্র মির্জা, আপনি আর আমাকে জীবনেও পাবেন না। আপনাকে আর জীবনেও বিরক্ত করব না। আজকে আপনার সঙ্গ আমার ভীষণ প্রয়োজন ছিল, কিন্তু আপনি আমার সাথে ছিলেন না। তাই আপনাকেও আমার জীবনে আর চাই না ভেবেই চোখ বন্ধ করে নিল। আর চোখ বন্ধ করতেই রুদ্রের চেহারা ভেসে উঠল, আর সাথে সাথেই চোখ খুলে ফেলল সে। সে আর কাউকে ভাবতে চায় না, সে একা থাকতে চায়। সে তার অতীত জেনে ব্যতীত, কিন্তু ভেঙে পড়লে যে চলবে না। তার যে এখন অনেক কাজ বাকি। নিজের লড়াই যে নিজেকে লড়তে হবে। এখন যে পাশে কেউ নেই, সে ঠিক করলো আমি আর ভেঙে পড়ব না, কান্না করব না, কারোর সঙ্গ চাইব না। নিজের জীবন এবার নিজের মতো করে গড়ে তুলব। আমার সত্যটা জেনে কখনোই রুদ্রের পরিবার আমাকে মেনে নিবে না। হয়তো রুদ্রও মেনে নিবে না। রুদ্র মেনে নিবে না ভাবতেই নূরের সারা শরীর কাঁপতে লাগলো কষ্টে। সে রুদ্রকে ভালোবাসে, ভীষণ ভীষণ ভালোবাসে। ভেবেই ঘুমানোর চেষ্টা করলো, আর মনে মনে একটা বড় সিদ্ধান্ত নিয়ে নিল। রুদ্র সবে মাত্র নিজের রুমে এসেছে, তার সব কিছু বিরক্ত লাগছে। একে তো এখনো পর্যন্ত রাসেলকে কেউ খুঁজে পাচ্ছে না, আর দ্বিতীয়ত সে নূরের সাথে বাজে ব্যবহার করেছে। রুমের চারপাশ দেখে রুদ্র দীর্ঘশ্বাস ফেলল। নূর ছাড়া রুমটা মৃত মৃত লাগছে, তার কিছু ভালো লাগছে না। সে না খেয়ে শুয়ে পড়ল। একবার ভাবল নূরকে কল দিবে, কিন্তু পরে সে রেয়ানের কথা মাথায় আসতেই রাগে অভিমানে আর কল দেয়নি। কেন দিবে? নূর কি কখনো তার কথা শুনেছে? সব সময় নিজের ইচ্ছে মতো চলেছে। রুদ্র মনে মনে ভাবল, নূর আজকে তাকে কি গুরুত্বপূর্ণ কথা বলবে বলেছে? হয়তো তার পরিবারের সাথে সব ঠিক হয়ে গেছে। আরও অনেক কথা নিজ নিজ মনে ভেবে সে ঘুমানোর চেষ্টা করলো। তার নূরকে ছাড়া ভালো লাগছে না। সে নূরকে ভালোবাসে কতটুকু তার পরিমাণ জানা নেই রুদ্রর। তবে এই জীবন তার নূরকে ছাড়া চলবে না। আপু, আমি আমার আসল মায়ের ঠিকানা জানতে চাই। মৃত্যুর আগে হলেও ওই মহিলার একবার চেহারা দেখতে চাই। আর আমার আসল বাবার ঠিকানাও জানতে চাই। কোথায় ওনারা? আমার কথা শুনে আপু আমার দিকে করুণ চোখে তাকালো, তবে কিছু বলল না। আমি আহত গলায় বললাম, আপু, আমার আসল মা যে আমাকে তোমাদের কাছে দিয়ে দিল, এতে লাভ কি হলো? আমি যে কখনো মায়ের ভালোবাসা পাইনি। অন্তত ওনার কাছে থাকলে আমি সেটুকু তো পেতাম। আমি একটু মায়ের ভালোবাসা চাই আব্বু। ও আব্বু, আমি একটু হলেও মায়ের ভালোবাসা চাই। আমি আমার আসল মায়ের সব সত্য জেনেও যে ওনাকে ঘৃণা করতে পারছি না, কারণ মায়েরা কখনো তার সন্তানের কাছে খারাপ হয় না। উনি হয়তো এমনটা পরিস্থিতির শিকার হয়েই করেছেন। আমার আসল মা যেমনই হোক না কেন, আমি ওনাকে দেখতে চাই, ওনার শরীরের ঘ্রাণ নিতে চাই, মায়ের আদর চাই। আপু, প্লিজ তুমি আমাকে ঠিকানাটা দাও। আপু আমার কথা শুনে হাউমাউ করে কেঁদে উঠল, তবে আমার পাথর হয়ে যাওয়া হৃদয়ের ফলে আমার কান্না এলো না। নিজের এত বড় সত্য জানতে পেরে যেন আমি পাথরের ন্যায় হয়ে গেলাম। একবারও কান্না করলাম না, কোনোভাবেই পারলাম না চোখে জল আনতে। আব্বু আমাকে জড়িয়ে ধরে বললেন, মাই প্রিন্সেস, সেখানে অনেক বিপদ, আমি তোমাকে বিপদে ফেলতে চাই না। শোনো আপা, মানে আমার আম্মু কিন্তু আগে এমন ছিল না। কেন হলো জানা নেই। আর আমি যতটুকু জানি তোমার বাবা এই দেশে নেই, আর তোমার আম্মুর সঠিক ঠিকানা আমার জানা নেই, কিন্তু লাস্ট সেখানে দেখা হয়েছিল। সে এলাকার নাম বলে আব্বু কথা শেষ করলো। আব্বুর দেওয়া এলাকার ঠিকানা শুনে আমি অবাক হলাম। এটা তো শহরের বাহিরে। তবুও নিজেকে সামলিয়ে বললাম, আমি ওনার সাথে দেখা করতে চাই আব্বু। সেখানে অনেক বিপদ, কিন্তু তুমি একা মেয়ে হয়ে এসব নিতে পারবে না। তোমার মাকে খোঁজা এত সহজ ব্যাপার না। তোমার মা একজন ছদ্মবেশী, কখন কোন রূপ নেয় সেটা কেউ জানে না। ওনার নাম শায়লা খাতুন, সেটাই মনে রাখবে। আমি আব্বুকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি প্রচুর ভীতু আব্বু, তবে দুর্বল নই। আমি পারবো, দেখিও, আমি পারবো। আমাকে পারতেই হবে। যেভাবেই হোক আমি আমার মাকে খুঁজে বের করব। আব্বু আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি একা মেয়ে মা আমার, এমন করিও না। যদি কেউ ভুলক্রমেও জেনে যায় তুমি শায়লা আপার মেয়ে, তখন তোমার উপর সবাই ঝাঁপিয়ে পড়বে, কারণ তোমার মায়ের শত্রুর অভাব নেই। তাই এভাবে জীবনযাপন করছো, যেভাবেই করো।
আর রুদ্র বাবার কথা একবার ভাবো, সে জানতে পারলে কি হবে? সে কি তোমাকে যেতে দিবে কখনো সেখানে? প্রিন্সেস আমার, বাচ্চামো করিও না। রুদ্রের নাম শুনে গত রাতের কথা মনে পড়ে গেল আর রাগে শরীর কাঁপতে লাগলো। তাই মনে মনে ভাবলাম, আমি মারা চাই কিংবা বেঁচে থাকি এতে ওনার কিচ্ছু চাই আসে না বাবা। ওনার এখন আমাকে নিয়ে ভাবার আর আমার কথা শোনার কোনো টাইম নেই। সে কেন আমাকে নিয়ে চিন্তা করবে? তবে মুখে বললাম, তা নিয়ে তুমি চিন্তা করো না আব্বু, ওনাকে সহ্য নিয়ে যাব আমার সাথে। সেখানে তোমার খাওয়া থাকার জন্য অনেক টাকা লাগবে, তা আমি দিব। কারণ তোমার মাকে খুঁজে পাওয়া এত সহজ ব্যাপার না। রুদ্র থাকবে তোমার সাথে, তবুও আমার থেকে টাকা নিবে তুমি? আমার কাছে যথেষ্ট টাকা ছিল, রুদ্রই দিয়েছিল কেনাকাটা করার জন্য, কিন্তু সেগুলো আমি রেখে দিয়েছিলাম। কিন্তু টাকাগুলো হবে কিনা জানি না, তাই আব্বুর দেওয়া টাকাগুলোও নিলাম। আমি রেডি হয়ে নিলাম অন্য এক জায়গাতে, অন্য এক পরিবেশে আর অন্য এক উদ্দেশ্যে যাওয়ার জন্য। জানি না সামনে কি আছে আমার জন্য, তবে আমার মাকে চাই। যথেষ্ট কাপড়, ফল কাটার ধারালো ছুরি, আরও যাবতীয় লাগতে পারে এমন জিনিস নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের ব্যাগে। এটা কিছুক্ষণ আগে আব্বু দিয়ে গিয়েছিল। আব্বু কখনো আমাকে যেতে দিত না একা, কিন্তু আমি বলেছিলাম রুদ্রও আমার সাথে যাবে, যা সম্পূর্ণ মিথ্যা। আমার কিছু হয়ে গেলেও আমার কিচ্ছু যায় আসে না। এই দুনিয়াতে বেঁচে থাকার মতো কোনো কারণ আমি খুঁজে পাইনি, বরং আমার মতো অপয়া না থাকলেই সবার জীবন সুন্দর হবে ভেবেই তাচ্ছিল্য হাসলাম। নিজেকে আমি শক্ত করে নিলাম আর ভেবে নিলাম, নূর, সামনের পথ অনেক কঠিন, তবে তোকে চেষ্টা করতেই হবে। কেন করলো উনি তোর সাথে এমন, সব জানতে হবে। কী রহস্য লুকিয়ে আছে এর মধ্যে ভেবেই নিজেও রেডি হয়ে নিলাম। গোল জামা হাঁটু পর্যন্ত, জিন্স প্যান্ট, মাথায় উঁচু করে ছুটি করা, জামার উপর কোটি, পায়ে কেটস, মেকআপবিহীন চেহারায় মাস্ক লাগিয়ে নিলাম। ব্যাস, আমি রেডি। আব্বুর বাসা থেকে বের হওয়ার সময় আম্মুকে দেখলাম না। হয়তো আম্মুর আমার জন্য কিছু চাই আসে না, তবে আজকে আর মন খারাপ হলো না। নিজেকে কেমন জানি অনুভূতিহীন লাগছে। তবে আব্বু আমার মাথায় হাত বুলিয়ে বলল, তোমার আগামী পথ চলা শুভ হোক, আর তুমি আর রুদ্র সাবধানে যেও। আমি বাঁকা হেসে আপুকে বললাম, আপু আসি, যদি ফিরি আম্মুকে নিয়ে ফিরবো, না হলে তুমি আর আমার চেহারা দেখবে না। বলে সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আমি বেরিয়ে পড়লাম নিজের উদ্দেশ্যের জন্য। রুদ্র ফাইনালি রাসেলের এলাকার খোঁজ পেয়ে গেছে, কিন্তু আছে কোথায় সেটা জানতে পারিনি। আর এটাও জেনেছে আর আসল মালিক কোনো ছেলে নয়, বরং একজন মহিলা, নাম শায়লা খাতুন। আমানের কথা শুনে রুদ্রের মুখে হাসি ফুটে উঠল আর বলল, আমার জায়গাটার অ্যাড্রেস সেন্ড কর। এবার মাঠে আমিও নামছি, আর কোনো মেয়ের জীবন আমি নষ্ট হতে দিব না। বলেই ফোন রেখে দিল। কিছুক্ষণ পর অ্যাড্রেসটা আমান সেন্ড করতেই রুদ্র সেদিকে তাকিয়ে বলল, শাইলা খাতুন, আপনি মেইন কালপ্রিট তাহলে? আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। বলেই সেখানে যাওয়ার জন্য রেডি হতে লাগলো। রুদ্র পরিবারের সবাইকে বলল সে ব্যবসার কাজে শহরের বাহিরে যাচ্ছে। নূরকে কল অবশ্য দিয়েছিল, যত মান অভিমান থাকুক তাদের মধ্যে, তার ফিরতে দেরি হবে হয়তো, কারণ কেসটা অনেক জটিল। তাই নূরকে জানানো দরকার। কিন্তু নূরের ফোন বন্ধ। কয়েকবার ট্রাই করলো, কিন্তু ফোন বন্ধ। তাই রুদ্র মারিয়াকে কল করে বলল নূরকে যেন তার খবরটা দিয়ে দেয়। তারপরই সে তার পুলিশ টিম নিয়ে খুব সাবধানে বেরিয়ে পড়ল। সূর্যটা মাথার উপর চিকচিক করছে। গরমে ঘেমে একাকার আমি। ঘামের কারণে শরীরে লেপ্টে থাকা জামাটা ঠিক করে আশেপাশে তাকিয়ে দেখলাম অনেকগুলো অচেনা মুখ, যাদের এই জীবনে আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। আমি আব্বুর দেওয়া সেই এলাকার ঠিকানায় এসে পৌঁছলাম মাত্র। তবে এতগুলো অচেনা মানুষ দেখে ভয়ে আমার গা ছমছম করে উঠল। আগে কখনো আমি বাসা থেকে একা বের হইনি তা না, আগেও বহুবার আমি একা একা এখানে সেখানে ঘুরে বেরিয়েছি। তবুও আজ আমার হঠাৎ ভয় লাগছে। কিন্তু ভয় পেলে যে চলবে না, এখন আমাকে অনেক শক্ত হতে হবে ভেবেই দীর্ঘশ্বাস ফেলে বাড়ি খোঁজায় মন দিলাম। কারণ আব্বুর থেকে যতটুকু শুনেছি, একদিনে তো আর আমার আসল মাকে খুঁজে পাবো না। জায়গাটা শহরের একটু বাহিরে হলেও পুরোপুরি গ্রাম নয়, অনেকটা শহরের ছোঁয়া আছে। সাধারণত দেখা যায় গ্রাম সবুজ ঘাস দিয়ে ভরপুর, মাঠে বাচ্চাদের ছোটাছুটি, আশেপাশে মানুষের গিজগিজ, টিনের ঘর বাড়ি,
কিন্তু এখানে তেমন কিছু নেই। আছে শুধু বড় বড় কয়েকটা বিল্ডিং, স্কুল, কলেজ, মাদ্রাসা, ভালো জামাকাপড় পরিধান করা ছেলে মেয়ে, অনেকটাই বড় বড় রেস্টুরেন্ট। তবে বেশ সুন্দর জায়গাটা। আমি এবার আশেপাশে দেখতে লাগলাম কোথাও বাড়ি ভাড়া পাওয়া যায় কিনা, কারণ হোটেল পাওয়া গেলেও সেখানে একা থাকার মতো সাহস করলাম না। তার চাইতে ভালো একটা ফ্ল্যাট ভাড়া করা, যেই ভাবা সেই কাজ। আমি হাঁটতে হাঁটতে একটা দোতলা বাড়ির সামনে দাঁড়ালাম। বাড়িটা মাঝারি সাইজের, পুরো বাউন্ডারি করা, দরজায় দারোয়ান বসে আছে। তবে সাইনবোর্ডে লেখা আছে বাড়ির নাম বুলবুলি। নামটা পড়ে অবশ্য আমি হেসে উঠেছিলাম। এমন অদ্ভুত নামও যে কেউ রাখতে পারে আগে জানা ছিল না। তারপর বাড়ির মালিকের নাম মিশা সওদাগর। নামটা পড়তেই আমার চোখ বড় বড় হয়ে গেল। আর মনে মনে ভাবলাম, এটা শাকিব খানের জানেদ ওসমান মিশা সওদাগরের বাড়ি নয় তো? কিন্তু আবার নিজের কপালে চাপড় দিয়ে বললাম, ওনার কেন এই বাড়ি হবে? নূর, তুই যেমন আজাইরা, তোর ভাবনাগুলোও তেমন আজাইরা। আর নিচে লেখা ছিল বাড়ি ভাড়া দেওয়া হবে। বাড়িটার নাম আমার এত পছন্দ হয়েছিল যে